মানুষ চাইলে যে কেউ যে কোনো অবস্থান থেকে যে কোনো মহৎ কাজের উদ্যোগ নিতে পারেন। তার প্রমাণ আজকের জীবনের গল্প। মাহফুজুর রহমান ঢাকার উত্তরায় একটি বাড়ির কেয়ারটেকার। এই কাজটি করতে গিয়ে দিনের একটি বিরাট সময় তার কর্মস্থল বাড়িটির সামনে রাস্তার পাশে হেঁটে বসে কাটে। তিনি লক্ষ্য করেন সুবিধাবঞ্চিত শিশুরা যাদের স্কুলে যাওয়ার কথা তারা স্কুল না গিয়ে সারাদিন রাস্তায় ছোটাছুটি করে। মাহফুজুর রহমান নিজের জীবনে মাত্র ৫ম শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তাতে কি অক্ষরজ্ঞানহীন শিশুদের অক্ষর জ্ঞান তো তিনি দিতে পারবেন। এরপর তিনি উদ্যোগ নেন এই শিশুদের পড়ানোর। শুরু হয়ে গেল স্কুল। চিন্তা করলাম যে ভালো লাগে না, একা একা বসে থাকি, মানুষের সাথে গল্প আড্ডা মারতে হয়। তো এই আশেপাশে বাচ্চাগুলা দেখলাম যে ঘোরাফেরা করে, তো ওদেরকে আমি একদিন ডেকে জিজ্ঞাসা করলাম যে আমি যদি তোমাদের পড়াই তো তোমরা কি পড়বে? তার উদ্যোগে বাদ না সেধে বরং তাকে উৎসাহ দিয়ে তার সঙ্গে যুক্ত হলেন বাড়ির মালিক নিজেই। আমি ডাক্তার মঈনুদ্দিন আহমদ। আমি একজন চক্ষু চিকিৎসক। সম্প্রতি সচিবালয় ক্লিনিক থেকে অবসর নিয়েছি। আমার এই বাড়িটি আমার। একদিন দেখি আমার বাড়ির কেয়ারটেকার মাহফুজ কিছু সংখ্যক গরিব বাচ্চাদেরকে পড়াচ্ছে। বিষয়টি আমাকে খুব ভালো লেগেছে। তখন তাকে আমি উৎসাহ দেই। প্রথমে এইখানে একটি দোকান ছিল, সেই দোকানটি চলে যাওয়ার পর আমি তাকে দায়িত্ব দেই এই গ্যারেজের এই অংশেই স্কুলটি পরিচালনা করার জন্য। পরবর্তীতে এটার নামকরণ আমি করি উন্মেষ পাঠশালা, এবং লক্ষ্য করি যে এখানে যে সমস্ত বাচ্চা আশেপাশে ছুটাছুটি করত তাদেরকে একত্রিত করে সে এখানে পড়ানোর ব্যবস্থা গ্রহণ করে। এই বাচ্চাগুলো মূলত অত্যন্ত দরিদ্র ফ্যামিলির, ভাসমান ফ্যামিলির। কারো বাবা রিক্সা চালক, কারো বাবা দারোয়ান, কারো বাবা ড্রাইভার, কারো বাবা সবজি বিক্রেতা, কারো মা বাড়িতে কাজ করে। তো এই সমস্ত বাচ্চারা যদি এইখানে কোনো সুযোগ না পেত তাহলে তাদের পড়ার কোনো সুযোগ তারা লাভ করতে পারতো না। এই কারণে যে সরকারি স্কুল যেখানে বিনা পয়সা পড়ানো হয় সেটা এখান থেকে প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে। তো একটি 6-7 বছরের বাচ্চাকে কোনো গার্জিয়ানে চাইবে না একা একা সেখানে দিয়ে আসতে, তাকে নিয়ে যেয়ে দিয়ে আসতে হবে। এখন এই সমস্ত ভাসমান ব্যক্তিরা তারা নিজের কাজ ফেলে একটা বাচ্চাকে দিয়ে আসবে আবার নিয়ে আসবে, সারাটা দিনই তাদের চলে যাবে, যার ফলে তারা ওই লেখাপড়া না রেখে নিরক্ষর থেকেই তারা দিন কাটাতো। তো এই সুযোগটা পাওয়াতে এখানে তাদের লেখাপড়ার একটা চমৎকার সুযোগ হয়েছে। তো এখানে জায়গাটা অবশ্য খুব ছোট হয়ে গেছে। যদি আমার বাড়ির নিচের তলা পুরোটাই আমি দিতে পারতাম, যেহেতু এখানে কিছু শিক্ষকেরও দরকার আছে, তাদেরও বেতন দিতে হয়, সেই বেতনের ব্যবস্থা যদি কোনো সরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় যদি এগিয়ে আসেন তাহলে এই 3টে শিক্ষক বা 4টে শিক্ষকের বেতন দিতে, তাহলে আমি নিচের তালাটি তাদের জন্য ব্যবহারের করার অনুমতি দেব। তো আমার মনে হয় এই উন্মেষ পাঠশালায় এ পর্যন্ত যতজন বাচ্চা পড়েছে তারা সকলেই অন্তত নিরক্ষরতা থেকে তাদের মুক্তি পেয়েছে। ভবিষ্যতে তারা আরও এগিয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি এখন অবসর জীবন যাপন করছি, আমার হাতে এখন প্রচুর সময়, সেই কারণে মাঝে মাঝে এদের ক্লাসে এসে এদেরকে কিছু শিক্ষাদানের চেষ্টা করি, এবং এটা আমি অত্যন্ত উপভোগ করি এবং মনে করি এটা আমার একটা সামাজিক দায়িত্ব, এবং প্রত্যেকেরই এ ধরনের সামাজিক দায়িত্বে সহযোগিতা করা উচিত বলে মনে করি। একে একে বাড়তে থাকলো ছাত্রছাত্রী, আর ছাত্রছাত্রীদের পড়ানোয় যুক্ত হতে শুরু করলেন শিক্ষিত তরুণ তরুণী। আমার নাম মিস মাহমুদ আক্তার সুমি। আমি উত্তরা ইউনিভার্সিটি থেকে BBA কমপ্লিট করছি, প্লাস MBA করতেছি। আমি একজন স্টুডেন্ট। তো এখানে আমি আসি, ওদেরকে আমার খুব ভালো লাগছে আসার পরে। তো এখানে আমি ক্লাস নেই, ওদের আমি 2টা ক্লাস নিই, ক্লাস 1 প্লাস ক্লাস 2। এখানে মূলত জব না, আমার খুব ইচ্ছা করতেছে যে ওদের জন্য আমি কিছু করি, সেজন্য এখানে আসা, প্লাস সেই ইয়াতেই ওদেরকে ক্লাস নিতেছি।
ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা আছে যে আমি যখন কখনো কোনো যদি মানে ভালো কিছু করতে পারি তখন ওদের জন্য আমি কিছু করব। ওদেরকে পড়াইতে আমার খুব ভালো লাগে। ওদের অনেক মেধাবী, প্লাস ওদের পড়ারও অনেক আগ্রহ আছে। তো ওদের ক্লাস নিয়ে আমি এতটুকু বুঝতে পারছি যে ওরা ভালো কিছু করতে পারবে। ওরা যদি সুযোগ পায় ওরা অনেক দূর আগে যেতে পারবে। ওদের দ্বারা অনেক কিছু করা সম্ভব। ওদের পড়াশোনার প্রতি অনেক মনোযোগ, ওরা অনেক মিশুক। তারপর ওদের পড়ার স্টাইল, আমি যে পড়াটা দিচ্ছি সেটা গুছায় বলতে পারতেছে। ওরা কিন্তু বাসায় কোনো সুযোগ পাচ্ছে না পড়ার। এখানে মানে আমরা যা শিখাচ্ছি এতটুকুই তারা শিখতেছে, দেন আমরা ক্লাসেই সব শেষ করে দিচ্ছি। সাথে সাথেই আমি পড়ানোর পর 5-10 মিনিট পরে তাদের কাছ থেকে আমি এটা নিচ্ছি, দেখতেছি যে না, তাদের পড়ার আগ্রহটা অনেক বেশি। তো আমি আশা করি ওরা ভালো কিছু করবে। আমার নাম নাবিলা। আমার আপু দারোয়ানি চাকরি করে, আম্মু বাসায় কাজ করে। আমি ক্লাস 2তে পড়ি, উমেশ পাঠশালা। আমার এই স্কুল অনেক ভাল লাগে, টিচাররা অনেক ভালো। বড় হয়ে ডাক্তার হতে চাই। আমার নাম ফাতেমা। আমার বাবা দারোয়ানের চাকরি করে, আমার মা অফিসে চাকরি করে। আমি উমেশ পাঠশালা ক্লাস 2তে পড়ি। আমার এই স্কুল ভালো লাগে, পড়াশোনা করতে স্কুলে ভালো লাগে। আমাদের মিসরা ভালো মতো পড়ায়, এরা ভালো অনেক। আমার নাম রায়হান। আমার আব্বুর নাম মোহাম্মদ খালেক শিকদার। আমার আম্মুর দেশে থাকে, আমি এখানে ভাইয়ের সাথে থাকি। উত্তরে আমি আছি গত 1 বছর ধরে। আমি এখানে 19 পাঠশালায় 2য় শ্রেণীতে পড়তে আছি। আর আমি অনেক বড় কিছু একটা করার সিদ্ধান্ত নিতে আছি, যে আমার আব্বুর স্বপ্ন ছিল যে আমি অনেক বড় হয়ে অনেক কিছু লেখাপড়া শিখে অনেক কিছু করব। আব্বু মারা গেছে 2014 সালে। তার জন্য আমি চেষ্টা করতে যে আমি যেহেতু আব্বুর আশাটা পূরণ করতে পারি। আমার নাম মাহমুদা। আমার বাবা দারোয়ানি চাকরি করে, আমার মা বাসায় কাজ করে। আমি 19 পাঠশালা স্কুলে পড়ি, ক্লাস 2তে পড়ি। এভাবে একে একে যুক্ত হচ্ছেন সমাজ সচেতন আরও মানুষ। আমার কেমিক্যাল ব্যবসা, এই রোডেই আমার অফিস, আর স্কুলটা এই রোডেই। আমি আসলে অফিস এবং বাসা যাতায়াত করতে দেখতাম যে এখানে বাচ্চাদের পড়ানো হয়। তখন আসলে আমার মাথায় চিন্তা আসলো যে বাচ্চাদের পড়ানো হয়, কিভাবে পড়ানো হয় একটু খোঁজখবর নেই। তারপর মাহফুজ সাহেবের সাথে কথা হলো আমি একটু জানতে পারলাম যে এখানে সুবিধাবঞ্চিত বাচ্চাদের পড়ানো হয়। দেখে আমার খুব ভালো লাগলো। তখন আমি ভাবলাম যে এই কাজের সাথে আমার অ্যাড হওয়ার অনেক সুযোগ আছে। সেজন্যই আমি প্রথমে মাহফুজ সাহেবের সাথে কথা বলে, আর আমি যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রচুর উত্তরাতে থাকে, তখন আমার পক্ষে আসলে নিজের কোম্পানির থেকেও একটা ফিনান্স করলাম, এবং অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছে উত্তরাতে তাদের কাছ থেকে আমি অনেক টাকা পয়সা কালেকশন করতে পারবো স্কুলের জন্য। এইভাবেই আসলে এই স্কুলের সাথে সম্পৃক্ত হওয়া। আমাদের স্কুলটা মোটামুটি এখন অন্যান্য 8-10টি স্কুলের মতো স্বয়ংসম্পূর্ণ। এখানে সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করানো হয়, মানে এখানে মিড টার্ম এবং টার্ম সিস্টেমে বছরে 3টা টার্ম আছে আমাদের। 3 টার্মের মাধ্যমে একটা বছর ক্লোজ করা হয়। অন্যান্য স্কুলের মতো আমাদের স্কুলেও টার্ম সিস্টেমে পড়াশোনা করানো হয়। আসলে মাহফুজ সাহেবের কথা না বললেই নয়, উনি আসলে একজন সাধারণ মানুষেও একটা অসাধারণ কাজ করতেছেন। আমাদের উনার ছোট বাচ্চা এবং সুবিধাবঞ্চিত বাচ্চাদের প্রতি ওনার সহমর্মিতা, এটা আসলে প্রশংসনীয়। আমরা বাচ্চাদের ঈদের মধ্যে ঈদ সামগ্রী যেমন সেমাই, চিনি, দুধ এইগুলোও দেই, এবং হাতের মেহেদি পর্যন্তও দেই, যাতে ওরা ঈদটাকে রঙিন করে তুলতে পারে। উন্মেষ পাঠশালা এখন আলো ছড়াচ্ছে এই এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মনে। একটি ক্লাস শেষ হওয়ার পর শুরু হয় আরেকটি ক্লাস। আঙ্কেল, এই বাচ্চাদের পড়ানোর যে চিন্তা, এটা আপনার মাথায় প্রথম কিভাবে আসলো? 2003 সালে এই বিল্ডিংয়ে কেয়ারটেকার হিসেবে চাকরিতে আসছি। আসার পর কাজকর্ম যেভাবে করি তে অনেক সময় আমার হাতে থাকে। চিন্তা করলাম যে ভালো লাগে না, একা একা বসে থাকি, মানুষের সাথে গল্প আড্ডা মারতে হয়। তো এই আশেপাশে বাচ্চাগুলা দেখলাম যে ঘোরাফেরা করে। তো ওদেরকে আমি একদিন ডেকে জিজ্ঞাসা করলাম যে আমি যদি তোমাদের পড়াই তো তোমরা কি পড়বে? তখন বাচ্চারা ইতস্ত করলো যে আমি কে, চিনে না তো। হঠাৎ করে জিজ্ঞাসা করলে তো একদিন আমি ডাইকা কাছে আনলাম, সবগুলোর আইনে পরে বললাম যে তোমাদেরকে আমি বই খাতা কিনে দেবো, তোমাদেরকে আমি পড়াবো, তোমরা কি পড়বে? ওরা এক বাক্যে রাজি হয়ে গেল। এই গ্যারেজের এই 5টা মাঝেই
বসাইলাম। তো এই পাঁচটায় বসানোর পরে দেখা গেছে যে মোটামুটি এরা ভালো পড়াশোনায় আগ্রহ হয়। আগ্রহ হওয়ার পরে তারপরে আমি বললাম যে তোমরা এই আরও বাচ্চা নিয়ে আসো। তো ওরা আরও বাচ্চা নিয়ে আসার জন্য এদিক সেদিক এই ছোটাছুটি করতেছে। তা পরের দিনকে দেখলাম যে আরও বাচ্চা নিয়ে আসছে। তো এইভাবে আমি এদেরকেই লাগাই দিলাম যে একজনকে ধরে নিয়ে আসবা, বই খাতা যা কিছু লাগে আমি সেটা আমার তরফ থেকে দিব। আমি আগে শুরু করি, শুরুটা তো করি, শেষটা কেউ না কেউ তো করবেই। তাই এইভাবে শুরু 2012 সালের সেপ্টেম্বর মাসে আইসা আমি এই কার্যক্রমটা হাতে নিছি। যে আমার এতে মোটামুটি প্রথম দিকে আমার একটু ইতস্ত হয়েছিল যে মালিক, এখানে আমি কেয়ারটেকারের চাকরি করি, গরিব মানুষ, আশেপাশে আরও ভদ্রলোকের বাড়ি, যে এই বাচ্চারা বস্তির বাচ্চারা হইচই করবে, এটা কি কেউ মেনে নেবে কি না। ইনশাল্লাহ এই বাচ্চারা আসার পরে দেখলাম যে না, আমার সাহেব এবং সাহেবের বোন আছে, সেই বোন আবার জিজ্ঞেস করলো চাচা আপনার এই যুক্তি দিল কেরা। তাই আমি বললাম যে আমি নিজের থেকে শুরু করছি। তে এরকমভাবে স্যার বললো যে তুই অনেক করতেছিস, তো কর ভালো। আমি একটু সাহস পেলাম। তো সাহস পাওয়ার পর দেখলাম যে না, স্যার তো এই সামাজিক বহুত কাজে উনি উন্নয়ন এবং সামাজিক উন্নয়নের কাজে উনি জড়িত। কল্যাণ সমিতি, অফিসার্স ক্লাব, এই অ্যাথলেটিক স্পোর্টসে বিভিন্ন জায়গায় উনি দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। দেখলাম যে সামাজিক কাজে ওনার একটা মন মানসিকতা আছে। সেই হিসাবে আমি একটু সাহস পেলাম। সাহস পাওয়ার পর এই কাজটা আমি হাঁটলাম। তবে আমার স্যার অত্যন্ত ভালো মানুষ, যে একজন উত্তরার ভিতরে এমন একটা বাড়ির ভিতরে এই যে বস্তির ছেলে মেয়ে নিয়ে হইচই করি, এটা বিশাল, এটা আমার একটা ভাগ্য যে আমি একজন ভালো মানুষের আন্ডারে শেষ জীবনটায় আসে একটু পৌঁছাইলাম। তা আপনি প্রথম কয়জন বাচ্চা দিয়ে শুরু করছেন? আমি প্রথম শুরু করেছিলাম 7 জন বাচ্চা দিয়ে। আমার পরিষ্কার মনে আছে 12 সালের সেপ্টেম্বর মাসের 7 তারিখে আমি 7 জন বাচ্চা নিয়েই আমি এটা শুরু করলেন। তো 7 জন বাচ্চার জন্য কি কি বই কিনলেন, কত টাকার কিনলেন এবং টাকা কোথা থেকে পেলেন? তখন দেখলাম যে তারা ডোরিমনের এই কার্টুন দেখে। তো আমি এই ডোরিমনের বর্ণমালা বই কিনলাম, যে দেখলাম যে ওইটার প্রতি তাদের আগ্রহটা। তো আর কিছু কায়দা কিনলাম। তখন যে টাকাটা ছিল সেই টাকাটা ছিল আমার নিজেরই। কত টাকা? প্রায় 500-700 টাকা লাগছিল। এখানে আরেকটা কেয়ারটেকার ছিল, শামীম নামে একটা ছেলে ছিল। এই ছেলেটা আমাকে সহযোগিতা করতো। যে আমি বললাম যে শামীম দেখ, আমি তো এরকম একটা কাজ করতে চাই, তুই আমার কিছু বই খাতা কিনে। ওই আবার একটু পুরনো বইয়ের ব্যবসা করতো। আচ্ছা। ও আবার বলছে ঠিক আছে, তুই যদি করতে পারিস তাহলে আমি তোকে যোগান দেবো। তারপরে আমি শুরু করলাম। তারপরে ও আমাকে বই খাতা কিনে দিত হয় না, আমি টাকা দিতাম, ওকে কিনে দিত। তারপরে ডাক্তার সাহেবের, আমার স্যারের বোন বলছে যে চাচা আপনি যে বই খাতাগুলো কিনছেন কত টাকার বই কিনছেন? তখন বললাম যে মা আমি এই 700 টাকার বই কিনছি। স্যারের বোন সাথে সাথে 700 টাকা আমাকে দিয়ে দিল, যে আমি 700 টাকা দিলাম, আপনার টাকা লাগবে না। তো এইভাবেই শুরু। আমার টাকা আর খরচ হয় নাই, স্যারের বোনের টাকা দিয়ে শুরু করছি। তো এখন এই পর্যন্ত। তারপরে আমি দেখলাম যে আমি কারো কাছে হাতপাতি নাই, কারো কাছে যাই নাই। মানুষজন ইচ্ছে করে আসলে দেখে যে বাচ্চারা এখানে লেখাপড়া করে। তো 3 বছরের মাথায় মোটামুটি আমার স্কুলের মাধ্যমে প্রায় 40টা বাচ্চার মতন হয়ে গেছে। 40টা বাচ্চা হয়ে গেছে। এদেরকে আমি একেবারে শুরুর থেকে কুলে বসাই হাতে কলমে সরেয়া রসই দীর্ঘ এগুলো শিখাইতাম। আমি তো লেখাপড়া বেশি না, মোটামুটি এই আমাদের সংসারটা ছিল অভাবনটনের সংসার। 8 ভাই বোনের সংসারের মাধ্যমে আমি হইলাম তৃতীয়। কত দূর পড়াশোনা করছেন? চতুর্থ। আমি প্রাইমারি গন্ডিও পার হইতে পারিনি। লেখাপড়া একটু চর্চা আছে বিদায় আমি চিন্তা করলাম যে দেখ আমার যেটুকু আছে এটুকু আমি তো তাদেরকে দেই, তার পরবর্তীতে এখানে তো কেউ না কেউ তো আসবে। এখন যারা আসে তারা তো আমার সাথে অনেক অনেক শিক্ষিত, তাদের সামনে তো আমি নগণ্য। আমি তাদের সামনে তো এখন দাঁড়াতেই পারি না, যে লজ্জা হয় যে আমি একজন নগণ্য মানুষ, আমাকে তাদের সামনে দাঁড়ানোটা আমার কাছে ইতস্ত লাগে। না এখন যারা আসে যারা সাহায্য করতে আসে না পড়াতে আসে? যারা পড়াতে আসে টিচাররাও তো অনেক শিক্ষিত, আমার চেয়ে অনেক শিক্ষিত।
আর যারা সাহায্য করতে আসেন তারাও একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার সাহেব একজন ডাক্তার, তারপরে বিভিন্ন ধরনের অনেক শিক্ষিত অনেক বড় বড় লোকেরা আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা আসে, বিভিন্ন জায়গা থেকে তো লোকজনরা আসে। তখন তাদের সাথে তো আমি কথা বলতে পারি না, আমার তো ভাষা নাই। আমি যে ভাষাটুকু জানি ঠিক আমি সেটুকুই বলতে পারি, ইংরেজি জানি না ঠিক মতে। একজন বিদেশি এসে যদি আমাকে প্রশ্ন করে তাহলে আমি তার দিকে তাকায় থাকতে হবে, কারণ আমি ইংরেজি বলতে পারি না। তো আপনি এই টিচার জোগাড় করলেন কিভাবে? 2014 সালে আইসা এই সাজিদুল ইসলাম বুলবুল নামে একজন প্রকৌশলী, উনি আমার স্কুলে আসছেন, আইসা বলতেছেন যে আপনি এই কাজটা করতেছেন কিভাবে চলছে। আমি তখন সমস্তটা বর্ণনা দিলাম যে এটা সম্পূর্ণ লোকজনের সাহায্যের মাধ্যমে হচ্ছে, এখানে টিচারের খুব সংকীর্ণ, টিচার নেই, বরঞ্চ আমি একাই সেখানে ছিলাম। 2014 সাল পর্যন্ত আমি দ্বিতীয় শ্রেণী ক্লাসটা পর্যন্ত এখানেই আমি একাই নিজেই এগুলা মেনটেন করছি, পরিচালনা করছি। তা 14 সালে যখন উনি আসেন তখন ওনাকে বললাম যে স্যার এখানে তো টিচারের অভাব, আপনি টিচার দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আপনার যা সমস্যা আমি সব সমাধান করব। আমি আপনার সাথে সম্পৃক্ত হলাম। তখন দেখলাম যে আমার একটু বিশাল একটা সাহস হলো যে এত বড় একজন মানুষ এসে আমার সাথে যোগ দিছে, তে আমি তো এখানে বিশাল সাহস পাওয়ার কথাই। তারপর থেকে উনি টিচারের ব্যবস্থা করছেন। সম্পত্তিকালে উনি এই যে স্কুলের যে খরচপাতি আছেন এভরিথিং, যা শিক্ষা সামগ্রী, বই খাতা পেন্সিল, ওগুলা অনেক সময় উনি কিনে দেন। পরীক্ষার ফিটা পর্যন্ত উনি নিতে দেন না, যে পরীক্ষার ফিও নেওয়া যাবে না, আমি সব কিছু বহন করব। তো উনি কিভাবে জানলেন আপনার স্কুলের কথা? উনি ওনার অফিস 4 নম্বর রোডের 45 নম্বর বাড়িতে আছে। তো উনি বেস্ট কর্পোরেশন, উনি একজন ব্যবসায়ী, মানে উনি এই এলাকাতেই ওনার অফিস, উনি আসা যাওয়ার পথে এটা দেখেছেন এবং জেনেছেন না? তো এখন উনি যুক্ত হওয়ার পরে আপনি শিক্ষক পেলেন এবং আপনার স্কুলের খরচ মানে পাওয়াতে কিছু সুবিধা হলো। আপনি এখন খরচ চালাতে আরেকটু সুবিধা হলো। জি, আমার এখন আর হিমশিম খাইতে হচ্ছে না। আচ্ছা, তো এখন পর্যন্ত আপনি 2012 সাল থেকে আজকে 2017 চলছে, 17 প্রায় মাঝামাঝি, এ পর্যন্ত আপনি মোট কত ছাত্রছাত্রীকে পড়াচ্ছেন বা পড়িয়েছেন? প্রতি বছর তো আমার 2-4-5 জন ছেলে মেয়ে এখান থেকে যায়, অন্য স্কুলে ভর্তি হচ্ছে। তো এখান থেকে 2 ক্লাস শেষ করে গেছে, সরকারি প্রাইমারিতে যায় বাচ্চারা 4-এ ভর্তি হয়ে যায়, 3-তে ভর্তি হয়ে যায়, 5-এ ভর্তি হয়ে যায়। এখান থেকে এই বছরও গেছে যে বাচ্চারা, তারা যায় 4-এ ভর্তি হয়ে গেছে। তো মোট কতজন এ পর্যন্ত পড়েছে এখানে? প্রায় 150 বাচ্চা তো এখান থেকে পড়ে গেছে, পড়ে চলে গেছে, অক্ষর শিখে গেছে। বাহ। আর এখন পড়ছে কতজন? এখন আছে 95 জন। আচ্ছা, তো আপনি ভবিষ্যতে মানে কি করতে চান এই স্কুল নিয়ে? আর ভবিষ্যতের স্বপ্নটা হলো যে ওনারা এটাকে আরো বড় পরিসরে দেখবেন এবং দেশের সরকার এবং দেশের শিক্ষিত ব্যক্তিরা, নাগরিক যারা আছেন, তারা দেখবেন যে না, আসলে এদের জন্য কিছু করা উচিত। মানে আপনি এটাকে আরো অনেক বড় করে দেখতে চান, আরো বড় হবে, আরো অনেক বাচ্চারা এর থেকে মানে সুবিধা পাবে, অক্ষর জ্ঞান পাবে এবং তারা শিখে বড় হবে, জীবনে মানুষ হবে। হ্যাঁ, আমি যদি নাও থাকি তবুও মানে যে আমি যে জিনিসটা চালু করে গেলাম সেই জিনিসটা যেন আরো অনেক দিন, আরো অনেক বছর, আরো অনেক সময় থাকেন। আপনার পরিবারের কথা একটু বলেন, আপনার পরিবারে কে কে আছে? আমরা স্বামী স্ত্রী 2 জন, আমরা 2 জনে চাকরি করি। আমার ওয়াইফ উন্মেষ ওই ম্যাজিস্ট্রেট কলেজে চাকরি করেন, ছোট্টখাটো একটা চাকরি করেন, আর আমি তো এখানে কেয়ারটেকারের চাকরি করি। আপনার সন্তান? আমার 3টা মেয়ে, 3 জন মেয়ের মাধ্যমে বড় মেয়ে বিয়ে দিয়েছি, 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছে। মেজো মেয়েটা অনার্স 3rd ইয়ার, ফাইনাল পরীক্ষা দিচ্ছে, আর একটা পরীক্ষা বাকি আছে সামনে। আর ছোট মেয়ে এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে। আপনার পরিবার আপনার এই পাঠশালা নিয়ে কতটা উৎসাহী বা ওদের মন্তব্য কি? ওনারা রাগ করেন না যে আমি এত সময় এই বাচ্চাদের পিছনে ব্যয় করি, কারণ এদেরকে তো আমি আমার সন্তানের চেয়ে তো বেশি ভালোবাসি। উন্মেষ পাঠশালাটাকে আমার পরিবারের একজন এই সদস্য হিসাবে আমি মনে করি। যে বাচ্চারা যখন আমার সামনে এসে বসে তখন আমার কাছে অনেক ভালো লাগে, অনেক, যে মনে হয় জানি যে এই সবগুলো বাচ্চা আমার ফ্যামিলির থেকে আমার মেয়েরা খুবই আমাকে ইয়ে করে ভালোবাসে, যে আব্বা তুমি একটা কাজ করতেছো, অনেক বড় কাজ করো, সমস্যা নেই।
এই আর কি। আর শিক্ষকদের কথা একটু জানতে চাই, শিক্ষকরা আপনাকে কি বলে যারা এখন পড়াচ্ছে? শিক্ষকরা আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে, সম্মানও করে। আমি যে কম শিক্ষিত মানুষ তারা আমাকে এতটা মানে হেয় মনে করেন না। আর এলাকার মানুষজন আপনাকে কি মনে করে? এলাকার মানুষজনরা আমাকে অনেক ভালোবাসেন এবং অনেক ভালো জানেন। বাংলাদেশে ধনী লোকের অভাব নাই, তাদের টাকা পয়সা এই জাকাতের পয়সাপাতি এবং অনুদানগুলা কোথায় দিবেন তারা হয়তো খুঁজে পায় না। তা আশা করি এই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে যদি এই মানুষজন সাহায্য করেন তাহলে আমার মনে হয় যে আমি মরেও আমার আত্মাটা শান্তি পাবে, যে আমি এইটাই আমার স্বপ্ন, যে এটাকে 5ম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ করা। যে আমাদের আর একটু জায়গার দরকার, একটু জায়গা বড় পরিসরে একটা স্কুলের ব্যবস্থা করা যদি কেউ করে তাহলে সবচেয়ে এই সমাজের এই সুবিধাবঞ্চিত বাচ্চারা আর উপকার হবে। আর এখন সাধারণত আপনার স্কুল টাইমটা কি, মানে কটা থেকে কটা পর্যন্ত এবং মানে কতক্ষণ করে এক একটা ক্লাসের বাচ্চাদের পড়ান? আমাদের স্কুলের টাইমটা হলো সকাল 6টার থেকে আমরা শুরু করি, 6টার থেকে 7টা পর্যন্ত হলো আমাদের একটা আরবি ক্লাস। তারপরে এই 8টার থেকে সকাল 8টার থেকে আমাদের আবার এই 3য় শ্রেণীর একটা ক্লাস আছে, 8টার থেকে আমরা 10টা পর্যন্ত সেই ক্লাসটা নিই। তে পিছনে আবার 10টার এই ক্লাস ছুটি হওয়ার পরেই আমাদের আবার ক্লাস ছুটি হয়, শুরু হয়ে যায় এই যে প্লের ক্লাসটা 1 ঘন্টা, তারপরে আবার কেজির ক্লাসটা আরও 1 ঘন্টা এই 12টা পর্যন্ত, তারপরে 1টার থেকে আবার 1ম শ্রেণীর ক্লাস, 1টার থেকে 2:30 পর্যন্ত, 2:30 থেকে আবার 4:30 পর্যন্ত হলো আমাদের এই 2য় শ্রেণীর ক্লাস। এখানে শিশুদের বই, খাতা, পেন্সিল সব স্কুল থেকেই দেয়া হয়। শ্রেণীকক্ষে চলে পাঠদান, আর পাশের একটি কক্ষে থাকে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। এ কক্ষেই একপাশে থাকেন মাহফুজুর রহমান। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো জীবনের গল্প নিয়ে। ইমেইল করুন jibonergolpo2014@gmail.com। জানান আপনাদের অনুভূতি, জানান নিভৃতে থাকা কোনো মহৎ মানুষের কথা। জীবনের গল্প অনুষ্ঠানে আমরা তুলে ধরতে চেষ্টা করব তার মহৎ জীবনের গল্প।